এসএসসি উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য অসাধারণ একটা উদ্যোগ ডাচ বাংলা ব্যাংকের ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি। তো এই শিক্ষাবৃত্তিতে আওতায় কারা কারা পড়বেন, কারা কারা অ্যাডভান্টেজ পাবেন, কোন কোন বিষয়গুলো আপনাদের অ্যাপ্লিকেশন করার সময় মাথায় রাখতে হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। এবং অ্যাপ্লিকেশন লিঙ্ক কোথায় পাবেন, কোন কোন বিষয় অ্যাপ্লিকেশন করার সময় মাথায় রাখবেন, সমস্ত কিছু আলোচনা করব। এসএসসি পরীক্ষার্থী যারা আছেন এবং আপনার পরিচিত যারা আছেন তাদেরকে শেয়ার করে দিবেন, কারণ এটা এমন একটা শিক্ষাবৃত্তি যেটা পাওয়ার ফলে অনেকের জন্য পড়াশোনা অনেক সহজ হয়ে যেতে পারে। পুরো ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি এই বিষয়গুলো একটু দেখাই এখানে, যেটা হচ্ছে এসএসসি যারা পাস করেছে তাদের জন্য, এবং সিজিপিএ কত আমাদের মেনটেন করতে হবে, সিটি কর্পোরেশন অথবা এলাকার স্কুল, জেলা শহর এলাকার স্কুল, এগুলোতে হচ্ছে জিপিএ 5 লাগবে। এবং এটা কিন্তু চতুর্থ বিষয় ব্যতীত, ঠিক আছে। আর গ্রামীণ বা অনগ্রসর স্কুলের অঞ্চলের অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান তাদের জন্য সিজিপিএ আমরা 4.83 হলেও হবে, এবং এটাও কিন্তু 4 সাবজেক্ট ছাড়া লাগবে, ঠিক আছে। গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান আপনার স্কুল কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? তো এটার জন্য আপনি হচ্ছে জেলা শহরের বাইরের যে কোনো স্কুল, সেটা উপজেলা পর্যায়েরও অনেক ভালো স্কুল হতে পারে, তো সেটাও হচ্ছে আমাদের এই অনগ্রসর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় পড়বে, ঠিক আছে। তাহলে এটা অনেকের জন্য একটা বড় সুবিধা। তো আপনারা এটার মধ্যে পড়লে এটার জন্য আবেদন করতে পারবেন। এবং কেমন শিক্ষাবৃত্তি দেওয়া হবে সেটা আমরা দেখি। এটা 2 বছর পর্যন্ত দেওয়া হবে, পুরো ইন্টারমিডিয়েট সময়টা। প্রতি মাসে হচ্ছে 2,500 করে পাবেন, এবং পাঠ্য উপকরণের জন্য 2,500 এবং পোশাক পরিচ্ছদের জন্য 1,000 টাকা পাবেন। তো এটা হচ্ছে আমাদের বৃত্তির ডিটেলস। এবং আমি আরও সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাবো। আর আমি রাজেশ রায় আছি, বাংলাদেশের ছেলে। বর্তমানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লিতে পড়াশোনা করছি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এমটেক। আর আপনারা আমার সাথে যুক্ত আছেন ক্যারিয়ার, ক্যারেক্টার অ্যান্ড অ্যাব্রড এই চ্যানেলের মাধ্যমে। তো ভিডিওগুলো প্রয়োজনীয় মনে হলে এবং পরবর্তীতে যদি মনে করেন যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মিস করবেন না, তাহলে ক্যারিয়ার, ক্যারেক্টার অ্যান্ড অ্যাব্রড এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। নামটা একটু বড়, সাবস্ক্রাইব করে রাখলে ভিডিও মিস করবেন না, এবং ভিডিওটিতে লাইক দিয়ে রাখবেন, তাহলে এটা অনেকের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। তো চলুন কথা না বলে আমরা কিভাবে সমস্ত কিছু সম্পর্কে আলোচনা করি, অ্যাপ্লিকেশন প্রসেস কি, সব কিছু এবং একটু ডিটেলসে আমি এখানে দেখাতে চাই, যেটা মূলত যারা হচ্ছে এসএসসি এবার উত্তীর্ণ হয়েছেন, মেধাবী শিক্ষার্থী এবং শিক্ষার্থী আর্থিক সহায়তা প্রত্যাশী তাদের জন্য, ঠিক আছে। তো এইটা নিয়ে আমি অলরেডি কথা বলে ফেলেছি। এবং হচ্ছে যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। তো আপনি যদি অন্য কোনো বৃত্তি সম্পর্কে জানেন, তাহলে দুইটার মধ্যে আপনি কম্পারিজন করে নেবেন যে কোনটাতে জন্য আপনি অ্যাপ্লাই করবেন, অথবা আপনি দুইটাতেই অ্যাপ্লাই করতে পারেন, যেটা হচ্ছে 2-3টাতে অ্যাপ্লাই করতে পারেন, যেটা আসবে সেটাতে হচ্ছে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। আর যদি দুইটা আসে তাহলে দুইটার মধ্যে যেটা ভালো সেটা অ্যাকসেপ্ট করে নেবেন। এবং এখানে আমি প্রথমে বলছিলাম যে অ্যাডভান্টেজ কারা পায়, ঠিক আছে। এটা হচ্ছে 90% নির্ধারিত থাকে গ্রামীণ অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে, এবং মোট বৃত্তি শতকরা 50% ছাত্রীদের প্রদান করা হবে। তো এটা নিয়ে ছাত্রদের কোনো আমি বলবো যে অভিযোগ করার কিছু নাই, কারণ আমাদের দেশে এখনও নারী শিক্ষার্থীরা বা মেয়ে শিক্ষার্থীরা অনেক জায়গায় বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করে। তো তাদেরকে হচ্ছে যাতে তারা বিঘ্নগুলো মানে চ্যালেঞ্জগুলো জয় করে শিক্ষায় অনেক এগিয়ে যেতে পারে, তাদের জন্য এই ভালো ভালো স্কলারশিপগুলো দিয়ে থাকে। এবং যারা গ্রামীণ বা অনগ্রসর স্কুলের বা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, তাদেরও এখানে হেয় প্রতিপন্ন করার কিছু নাই। তারা অনেক আসলে চ্যালেঞ্জ ফেস করেই সামনের দিনগুলোতে আসে, তো ভালো জায়গায় আসে। তো তারা যাতে হচ্ছে তাদের এই টাকা পয়সার জন্য পিছিয়ে না যায়, তো এই জন্য এই অসাধারণ একটা উদ্যোগ। এবং এটা হচ্ছে কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন, তারপর হচ্ছে ছবির ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, কীভাবে কী করবেন, সবগুলো নিয়ে আমি আলোচনা করব। আর এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ এখন পর্যন্ত 4 সেপ্টেম্বর 2026। তবে হচ্ছে এই বছর যারা এখন দেখছেন, যারা 9 বা 10 পড়ছেন, সামনের বার দিবেন, বা হচ্ছে পরবর্তীতে আপনার সন্তানরা আসবে, তাদের জন্য এটা আপনারা মাথায় রাখবেন যে এসএসসি পাস করার রেজাল্ট দেওয়ার পরপরই কিছুদিনের মধ্যেই এই বৃত্তিটা সার্কুলেট হয়। তো এইসব আপনারা পরবর্তী সময়ের জন্য এটা সময়টা নোট করে রাখতে পারেন, ঠিক আছে। যে আগস্টের মাঝামাঝি সময় 11 থেকে 15 তারিখের মধ্যেই এটা হচ্ছে এটা প্রতি বছরই সার্কুলেট হয়। তো এবং অ্যাপ্লিকেশন প্রসেস এগুলো সবগুলো একই রকম। তো এটা নিয়ে আমি আর খুব বেশি কথা বলবো না। তো এখন আপনারা কোথা থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন কি না কি, এই সমস্তগুলো আপনাদেরকে আমি দেখাতে চাই। তো এটার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন। তো ব্রাউজারে যাওয়ার পর আপনি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ এটা লিখে সার্চ দিবেন, ঠিক আছে। এটা লিখে সার্চ দেওয়ার পর আপনি একটু নিচের দিকে যাবেন, তাহলে দেখতে পাবেন যে ডাচ বাংলা ব্যাংক, এখানে এই যে ডাচ বাংলা ব্যাংক .com স্কলারশিপ, এটাতে কিন্তু যাবেন না, ঠিক আছে।
app.com dasbanglabank.com DBBL স্কলারশিপ, এবং এখান থেকে এসএসসি 2026, তো এটা পরবর্তী বছর হলে এসএসসি 2027 এরকম ব্যাচ স্কলারশিপ ইনফরমেশন এটা থাকবে, আপনারা এটাতে ক্লিক করবেন। তো এই লিঙ্কটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমরা আমাদের হচ্ছে এখন যেহেতু 2026-এর জন্য চলছে, তো এটা 2026-এর জন্য দেখাচ্ছে। তো এখানে কিছু ইনফরমেশন এবং এলিজিবিলিটি, আদার ক্রাইটেরিয়া, এগুলো সমস্ত কিছু দেখানো আছে। তো আমি এগুলো একটু অলরেডি আমি ডিসকাস করে ফেলেছি। তো এটা আপনি যখন অ্যাপ্লাই করবেন এগুলো সব কিছু একটু ভালোভাবে পড়ে নেবেন। আর এইটা নিয়েও আমার কথা বলা শেষ, এবং কত সময় পর্যন্ত দিবে কি নাকি এগুলো বলা শেষ। আর এখানে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করে দিতে চাই একদম অ্যাপ্লিকেশনের শুরুতেই, যে হচ্ছে স্ক্যান্ড কালার ফটোগ্রাফ অফ স্টুডেন্ট। হ্যাঁ, ঠিক আছে। ইমেজ ডাইমেনশনস উইথ হবে 500 পিক্সেল টু 600 পিক্সেল অ্যান্ড হাইট হবে 700 পিক্সেল টু 800 পিক্সেল, এবং ইমেজ সাইজ, এটা খুবই গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম 150 কেবি। তো এর মধ্যে আমাদেরকে রাখতে হবে। তো আমি এই ধরনের আপনি ছবি কিভাবে রেডি করবেন এটা নিয়েও কথা বলবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই এটা পারে না। তো কিভাবে করবে এগুলোর জন্য আপনারা হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন কম্পিউটারের দোকানে চলে যান, তো কোনো দরকার নেই। আপনার সাথে যদি একটা ল্যাপটপ থাকে বা হচ্ছে আপনি ফোন দিয়েও এগুলো করতে পারেন, তবে ল্যাপটপ থাকলে একটু আপনি সহজে করতে পারবেন, হচ্ছে ওয়েবসাইটগুলোতে ব্যবহার করা সহজ। এবং বলছে স্ক্যান কালার ফটোগ্রাফস অফ ফাদার মাদার, এগুলো এটার ক্ষেত্রে একই রকম। তো আমি এগুলো সব কিছুই এই অ্যাপ্লিকেশন প্রসেসের শুরু থেকে শেষ পর্যন্ত আমি হুবহু দেখাবো। তো এখানে যখন আপনি যাবেন, এটার লিঙ্কও আমি শেয়ার করে দিব, আর কীভাবে আপনি এখানে আসতে হবে সেটাও আমি দেখিয়েছি। এবং এখানে দেখুন আমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই, তাহলে আমরা কীভাবে অ্যাপ্লাই করব? এখন আমরা এই যে লেফট সাইডে যে ড্যাশবোর্ডটা আছে, তো এই ড্যাশবোর্ডের মধ্যে এখানে একটা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই ফর এইচএসসি অর গ্র্যাজুয়েশন স্কলারশিপ। আমি এখন কার্সারটা ঘোরাচ্ছি, আশা করি দেখতে পাচ্ছেন এখানে। তো এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে যে এইচএসসি লেভেল স্কলারশিপ, এই সমস্ত বিষয়গুলো এখানে আছে। তো চেকলিস্ট বিফোর ইউ অ্যাপ্লাই, তো অ্যাপ্লাই করার আগে এগুলো আপনাকে দেখে নিতে হবে, এবং আপনার ফটোগ্রাফ, আপনার হচ্ছে বাবা মার ফটোগ্রাফ, আপনার মার্কশিট, টেস্টিমোনিয়াল, এসএসসি হচ্ছে সার্টিফিকেট, মানে এই মার্কশিট এবং টেস্টিমোনিয়াল, এই দুইটা জিনিস কিন্তু আপনাদের লাগবে, ঠিক আছে। এবং ইমেজ ডাইমেনশন, এগুলো সব কিছু আপনাদের রেডি করে রাখতে হবে। তো ইমেজ কীভাবে আপনি রেডি করে রাখবেন, এগুলো আগে রেডি করে রাখবেন, তারপর অ্যাপ্লাইয়ের এটাতে শুরু করবেন, ঠিক আছে। তো আমি এই অ্যাপ্লিকেশন প্রসেসটার সাথে সাথেই হচ্ছে এই যে ইমেজ রেডি করাটা দেখাবো, তবে আপনি ইমেজটা আগে রেডি করে রাখবেন। খুবই সহজ একটা অনলাইন প্রসেস, কারো কাছে কোনো কিছু হার্ড কপির জন্য যাইতে হয় না, কোনো সিগনেচার লাগে না। তো আপনি সম্পূর্ণ কিছু নিজে করতে পারবেন, কারো কাছে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। এরপর আপনি হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করবেন। তো অ্যাপ্লাই ক্লিক করার পর আপনাকে হচ্ছে এই যে এই জায়গাটাতে নিয়ে যাবে। এইখানে নিয়ে যাওয়ার পর এটা কিন্তু আপনার অলরেডি অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে, ঠিক আছে। তারপর আপনার নাম ধাম এগুলো সমস্ত কিছু দিতে হবে। তো আমি এটা একটু কিছুক্ষণ আগে করে রেখেছি, যাতে খুব বেশি সময় আমাদের নষ্ট না হয়। তো এটার জন্য হচ্ছে আপনি অ্যাপ্লিকেন্টস নেম, আপনার নাম এখানে দিবেন। এটা হচ্ছে অবশ্যই এসএসসি রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী। ডেট অফ বার্থ আপনি কীভাবে দিবেন, ঠিক আছে। তো এটার জন্য এই যে এখানে যে ক্যালেন্ডারটা আছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা একটু ওয়েট করি, এটা একটু সময় নিতে পারে। আরেকবার ক্লিক করি, এটা হ্যাঁ এখন আসছে। তো এই যে এখানে প্রথমে হচ্ছে আপনি সালের এখানে ক্লিক করবেন, ঠিক আছে। সালের এখানে ক্লিক করার পর আপনি এই পাশে যেতে পারেন, যে কোনো একটা সাল আপনি ক্লিক করে নেবেন। তারপর হচ্ছে এই পাশে গেলে 2010, 11 এরকম কিছু একটা ক্লিক করে নেবেন। তো আমি 2010 করেছিলাম। তারপর হচ্ছে মাসের এটা চলে আসবে, আপনি যে কোনো একটা মাস সিলেক্ট করে নেবেন। যেমন হচ্ছে আমি এপ্রিল দিয়েছি, তো আমি মনে করেন হচ্ছে জুলাই দিয়ে দিলাম, ঠিক আছে। জুলাই দেওয়ার পর এরপর হচ্ছে আমি কত তারিখ নিব, আমি জুলাইয়ের 15 তারিখ নিলাম, ঠিক আছে। তো এরপর এটা নেওয়ার পর এখনও দেখুন এটা কিন্তু এখনই আছে, চেঞ্জ হচ্ছে না। কিন্তু এখানে দেখেন আমাদের হচ্ছে 7/15 হয়ে গেছে, তার মানে জুলাইয়ের 15 তারিখ ওরা হচ্ছে বাজেট যেটা সেটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। এবার ফাদার্স নেম, এখানে একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন দিয়ে দেওয়া আছে যে বাবা জীবিত না থাকলে বাবার নামের পূর্বে লেট লিখবেন না, ঠিক আছে। তো আপনি আপনার বাবার নাম এখানে দিয়ে দিবেন, টোটাল ফ্যামিলি মেম্বার দিয়ে দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি যদি গ্রামে থাকেন তাহলে হচ্ছে ভিলেজ, তার ভিলেজ দিয়ে হচ্ছে কোলনের মতো এটা, তারপর হচ্ছে পোস্ট অফিস, উপজেলা, ডিস্ট্রিক্ট, এগুলো এভাবে লিখবেন। আর শহরে যদি থাকেন তাহলে হাউস নম্বর, ফ্ল্যাট নম্বর, রোড নম্বর, এরিয়া, সিটি, এগুলো এভাবে লিখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে পার্মানেন্ট হোম ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে আপনি এখান থেকে এটা আপনার কোন ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি এটা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে প্রেজেন্ট রেসিডেন্স টাইপ, এটাতে আপনি দেখতে পাবেন দুইটা অপশন আছে। একটা হচ্ছে রেন্ট, আপনি কি ভাড়া বাড়িতে থাকেন না নিজেদের বাড়িতে থাকেন, আপনার অনুযায়ী সেটা দিয়ে দিবেন। টাইপ অফ হাউস, তো এটাতে আপনি দেখতে পাচ্ছেন যে বিল্ডিং এটা আছে, আপনি এটাও দিতে পারেন, যেটা সত্য হুবহু এগুলাই দিবেন। এগুলো কিছু কিছু ক্ষেত্রে এনারা চেক করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত সবকটি ইনফরমেশন আপনি
সত্য দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে যদি টিন শেড বিল্ডিং হয় আপনি টিন শেড বিল্ডিং দিবেন, তো আমি টিন শেড বিল্ডিং সিলেক্ট করে রেখেছি। এরপর হচ্ছে আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জড, মানে আপনার ফিজিক্যাল কোনো হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ হানি বা প্রতিবন্ধকতা এরকম কিছু আছে কিনা, তো এটা ইয়েস থাকলে ইয়েস দিবেন, নো থাকলে নো দিবেন। এরপর হচ্ছে আমাদের জেন্ডার, এটা দিতে হবে, জেন্ডার, মোবাইল নাম্বার, আপনার মাদার্স নেমের ক্ষেত্রে একই রকম বলা আছে যে লেট লিখবেন না। টোটাল আর্নিং মেম্বার, আপনার ফ্যামিলিটা এটা, ঠিক আছে। তো আপনার বাবা মা যদি দুজনে করে থাকে তাহলে দুইটাই দিবেন, যদি একজন থাকলে একটা দিবেন। একই ক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেস, এটা প্রেজেন্ট অ্যাড্রেস আছে, এটা পার্মানেন্ট অ্যাড্রেস আছে, এটা আপনার ক্ষেত্রে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, এটার নিচে পার্মানেন্ট অ্যাড্রেস এইভাবেও থাকতে পারে। আমি যখন প্রথম অ্যাপ্লিকেশন করছিলাম তখন এটা উপর নিচে ছিল, এখন সাইডে চলে গেছে, সমস্যা নেই। তারপর হচ্ছে পার্মানেন্ট হোম উপজেলা। ইমেল অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার খুব সম্ভবত, হ্যাঁ দুইটা জিনিস চেয়েছে। তো এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণভাবে দিবেন, কারণ আপনার সাথে কমিউনিকেট করবে তারা এই দুইটার মাধ্যমে। তো এখানে কোনোভাবে ভুল হয়ে গেলে আপনি কিন্তু ভেজালে পড়তে পারেন। ল্যান্ড এরিয়া অফ ওন রেসিডেন্স, আপনার যে বসত ভিটা সেটা কতটুক সেটা আপনি উল্লেখ করে দিবেন। এরপর হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে কিছু এডুকেশনাল ইনফরমেশন দিতে হবে, এটা আপনার একাডেমিক লেভেল, তারপর হচ্ছে গ্রুপ, এগুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে পাসিং ইয়ার, একইভাবে এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আমাদের এই যে সালটা চলে আসছে, আপনি সিলেক্ট করে দিবেন। বোর্ড, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলো সব কিছু দিবেন। পাসিং ইনস্টিটিউট, তো আপনার স্কুলের নাম, এবং এখানেও দেখুন কিন্তু এখানে হচ্ছে স্কুল অথবা কলেজের নাম, উপজেলা, ডিস্ট্রিক্ট এইটা লিখতে বলছে, তো আমি এখানে ভুল করে রেখেছি, আমি শুধু মনে করেন এটা আমার স্কুলের নেম, তারপর হচ্ছে কমা দিয়ে উপজেলা লিখতে হবে। তো আমি এটা ফুলবাড়ি দিলাম এবং এরপর হচ্ছে দিনাজপুর দিলাম, ঠিক আছে। তো এটা দেওয়া শেষ। এরপর হচ্ছে লোকেশন অফ পাসিং ইনস্টিটিউশন, তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশন, ডিস্ট্রিক্ট, টাউন এবং রুরাল এরিয়া। তার মানে জেলা শহরের বাইরের যে কোনো ইনস্টিটিউটই হচ্ছে আমাদের রুরাল এরিয়ার মধ্যে পড়বে, ঠিক আছে। সিজিপিএ আপনার কত ছিল উইদাউট ফোর্থ সাবজেক্ট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যদি এইখানে ভুল করেন, ইনফরমেশন যদি আপনি হচ্ছে ফোর্থ সাবজেক্ট বাদে যেটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট সহ মনে করেন আপনার 5 আসছে, সেটা যদি 5 দিয়ে রাখেন আর ওরা যদি দেখে যে আপনার ফোর্থ সাবজেক্ট বাদে হচ্ছে 4.92, তো আপনার অ্যাপ্লিকেশন কিন্তু প্রথমেই ক্যান্সেল হয়ে যাবে, আপনি আর বিবেচিত হবেন না ফলস ইনফরমেশন দেওয়ার কারণে। তো এটা খুবই সতর্কতার সাথে দিবেন। সিজিপিএ উইথ ফোর্থ সাবজেক্ট, তাহলে ফোর্থ সাবজেক্ট সহ কত সেটা দিবেন, যদি আমার 5 হয়ে থাকে তাহলে 5। এরপর হচ্ছে সিজিপিএ স্কেল, এটা আমাদের কিছু করার নেই, এটা ওরাই ফিল করে রেখেছে। প্রেজেন্ট প্লেস অফ স্টাডি, তো এটা হচ্ছে আপনি কোথায় বর্তমানে পড়াশোনা করছেন, কোন স্কুল, কলেজ হবে অবশ্যই, তো সেটা কলেজের নাম আপনি দিবেন। এটার ক্ষেত্রে আপনি কলেজের নাম, উপজেলা, ডিস্ট্রিক্ট এগুলো এভাবে দিবেন। এবং এখানে বলছে এখনও কোথাও ভর্তি না হয়ে থাকলে টাইপ করুন NA or not admitted yet, তো NA স্ট্যান্ডস ফর নট অ্যাপ্লিকেবল অথবা নট অ্যাডমিটেড ইয়েট, এটা যে কোনোটাই আপনি দিয়ে রাখতে পারেন। এরপর হচ্ছে আপনি আবার নেক্সটে করবেন, গুরুত্বপূর্ণ কিন্তু প্রতিটা ইনফরমেশন ঠিকঠাক মতো শুনবেন এবং ওই অনুযায়ী পালন করবেন, ঠিক আছে। তারপর এরপর হচ্ছে আমাদের ফ্যামিলি ইনফরমেশন দিতে হবে। এখানে ফাদার্স ইনফরমেশন, ফাদার স্ট্যাটাস, জীবিত নাকি মৃত, তো আলাদা হয়ে থাকলে এটাও দেওয়ার সুযোগ আছে। তো এটা হইলে হয়তো আপনি কিছু অ্যাডভান্টেজ পেতে পারেন অন্যান্য যারা অ্যাপ্লিকেন্ট আছে তাদের থেকে। তো আপনার যেটা সেটাই দিবেন। তো আমি হচ্ছে অ্যালাইভ দিয়েছি। ফাদার্স এডুকেশন, তো এখানে বিভিন্ন লেভেল দেওয়া আছে, আপনার কোনটা সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে ফাদার্স প্রেজেন্ট অথবা প্রিভিয়াস প্রফেশন, তো এটা আপনি দেবেন। এবং ফাদার্স প্রফেশন টাইপ, এটাও আমি যখন হচ্ছে এগ্রিকালচার কৃষি সিলেক্ট করে দিয়েছি, এখানে অটোমেটিক এগ্রিকালচার কৃষি ছিল, আর কোনো অপশন ছিল না। তো এটা আপনি চেঞ্জ করে দিলে এখানে বিভিন্ন ধরনের পেশা আছে, তো সার্ভিস দিলে যেমন হচ্ছে এখানে এই যে কোন ধরনের সার্ভিস এটা চলে আসবে, তো সেগুলো ডিটেলস আপনাকে তখন দিতে হবে। তো আমি আচ্ছা আমি এটাও দেখাচ্ছি, এটা মনে করেন হচ্ছে নন গভর্নমেন্ট সার্ভিস, আমি এটা দিলাম। তারপর হচ্ছে ফাদার্স প্রফেশন নেম, তারপর হচ্ছে এখান থেকে বিভিন্ন প্রফেশন আছে, তো কোনটা আপনার বাবার প্রফেশন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি হচ্ছে এনজিও অফিসার এটা দিয়ে দিলাম। তারপর ফাদার্স সার্ভিস অথবা বিজনেস প্লেস অ্যান্ড কন্ট্যাক্ট, ঠিক আছে। তো এখানে আপনার হচ্ছে এই আপনি হচ্ছে ঠিকানা দিয়ে দিবেন, সার্ভিস, আচ্ছা কিসে জব করে সেটা দিবেন, যেমন হচ্ছে আমি মনে করেন কারিতাস দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে প্লেস দিলাম। এবং এরপর আপনি যেটা করতে পারেন এটা হচ্ছে আপনি একটা এন্টার দিতে পারেন, এন্টার দিয়ে নিচে কন্ট্যাক্টের জন্য আপনি হচ্ছে তাদের কোনো ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার এই কটা জিনিস দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তাহলে আমি মনে করেন wi@gmail.com এরকম একটা কিছু দিয়ে দিলাম, এবং ফোন নাম্বারের ক্ষেত্রে 019 এরকম কিছু একটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা শেষ। এরপর হচ্ছে মাদার্স ইনফরমেশনেও আমাদের এখানে হচ্ছে সব কিছু ঠিকঠাক মতো দিতে হবে, এমন কিছু লুকায়েন না
তো সব কিছু ঠিকঠাক, কিছু কিছু ক্ষেত্রে আপনি হচ্ছে একটু বিচার বিবেচনা করে দিতে পারেন, কিন্তু মিথ্যা, অনেক বড় মিথ্যা ইনফরমেশন আপনি কখনোই দিবেন না, ক্যান্সেল হয়ে যাবে। মাদার্স স্ট্যাটাস, মাদার্স এডুকেশন, আমি হচ্ছে লিটার বাট বিলো এসএসসি এটা দিয়ে রেখেছি। মাদার্স প্রেজেন্ট অকুপেশন চাকরি, আপনি হচ্ছে যদি হাউস ওয়াইফ হয়ে থাকে তাহলে হাউস ওয়াইফ দিবেন। হাউস ওয়াইফ দিলে দেখুন এগুলো অটোমেটিক নট অ্যাপ্লিকেবল হয়ে গেছে, ঠিক আছে, আর কিছু আপনার ওখানে করার দরকার নেই। এবার হচ্ছে ব্রাদার্স অথবা সিস্টার্স এডুকেশনাল ইনফরমেশন, এটা আপনাকে দিতে হবে। এটা যদি আপনি ডু ইউ হ্যাভ এনি ব্রাদার অথবা সিস্টার, নো দিয়ে রাখলে এগুলো দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। যদি হচ্ছে ইয়েস হয়ে থাকে তাহলে আপনি আপনার যদি ভাই বোন হয়ে থাকে, একটা ভাই একটা বোন আছে, ঠিক আছে, তাহলে আপনি ব্রাদার দিবেন, তার একাডেমিক লেভেল দিবেন, তার ইনস্টিটিউশনের নেম দিবেন। এক্ষেত্রেও একইভাবে আপনি উপজেলা, জেলা, এগুলো হচ্ছে সরি ফুলবাড়ি, দিনাজপুর, এগুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার ভাইটা দিলেন, এখন বোনেরটা কীভাবে দিবেন, এখানে হচ্ছে অ্যাডমোর করবেন, অ্যাডমোর করে এখান থেকে হচ্ছে আপনি সিস্টার সিলেক্ট করে দিবেন, তারপর হচ্ছে তার লেভেল, ইনস্টিটিউট নেম, এগুলো আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এরপর বলছে হচ্ছে আদার আর্নিং মেম্বার অথবা লিগাল গার্জিয়ানস ইনফরমেশন, ডু ইউ হ্যাভ এনি আদার গার্জিয়ান, এটা যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ সিলেক্ট করে আপনার হচ্ছে তাদের ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। তো এখানে সমস্ত কিছু আপনি দিবেন। আর যদি এটা হচ্ছে না হয়ে থাকে, এখানে কিছু গাইডলাইন দিয়ে দেওয়া আছে, সেটা আপনি হচ্ছে পড়ে নেবেন। আমি এখানে না দিয়ে একটু সহজে দেখাচ্ছি বিষয়টা। এবার হচ্ছে ফ্যামিলিস ইনকাম ইনফরমেশন, তো ইনকাম ইনফরমেশন আপনাকে দিতে হবে, কেউই যদি জীবিত না থাকে, আচ্ছা যাক। তারপর হচ্ছে ফাদার্স ইনফরমেশন, মান্থলি ইনকাম, তো এটা আমাদেরকে দিতে হবে। তো মনে করেন আপনার বাবার মান্থলি ইনকাম হচ্ছে 15,000, ঠিক আছে, এবং হচ্ছে আদার মান্থলি ইনকাম ফ্রম হাউস রেন্ট, মানে আপনাদের যদি কোনো বাসা ভাড়া দেওয়া থাকে তো সেটা থেকে কোনো পান কিনা, তো সেটা দিবেন। আদার মান্থলি ইনকাম ফ্রম ফরেন রেমিটেন্স, এটাও আপনার অধিকাংশ ক্ষেত্রে নো হবে, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনি ওটা দিয়ে দিবেন। আদার মান্থলি ইনকাম, যদি এমন হয়ে থাকে আপনাদের কোনো দোকান টোকান আছে বা এরকম কিছু একটা যেখান থেকে আপনি মাসে 3,000 পান, তো সেটা দিয়ে দিবেন। আর মা যেহেতু আমি হচ্ছে হাউস ওয়াইফ দিয়ে দিয়েছি, তার কোনো ইনফরমেশন নাই, এটা আমাদের হচ্ছে দেওয়ার, এরা অপশনও রাখে না, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর আমাদেরকে স্কলারশিপ ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে। আমরা অ্যাপ্লিক্যান্টস গভর্নমেন্ট স্কলারশিপ ইনফরমেশন, এমন আছে না সে এসএসসি পাস করলে গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়া যায়, তো এমন যদি আপনি পেয়ে থাকেন তাহলে সেটা ইনফরমেশন আপনাকে দিতে হবে। আপনার ভাই বোনের ক্ষেত্রেও ইনফরমেশনগুলো আপনার দিতে হবে। তো ডিড ইউ অ্যাভেল এনি গভর্নমেন্ট স্কলারশিপ, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ সিলেক্ট করে কোন পর্যায়ের স্কলারশিপ আপনি পেয়েছিলেন, প্রাইমারি নাকি জুনিয়র, তাহলে সেটা সিলেক্ট করে সেই স্কলারশিপ হচ্ছে ট্যালেন্ট পুল নাকি জেনারেল সেটাও দিবেন। তারপর হচ্ছে পাসিং ইয়ার এখানে দিয়ে দিবেন, এবং এরপর আপনি যদি প্রাইমারি এবং জুনিয়র দুই পর্যায়ে পেয়ে থাকেন তাহলে অ্যাড মোড করে সেটাও দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে আমি এটা আপাতত নো রাখছি। এবং পরবর্তী ধাপে বলছে যে অ্যাপ্লিকেন্টস ব্রাদার অথবা সিস্টার স্কলারশিপ ইনফরমেশন, ডিড, এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, দেখুন, ডিড ইউর ব্রাদার অথবা সিস্টার অ্যাভেল এনি ডিবিবিএল স্কলারশিপ, ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ, তারা কোনো পেয়েছে কিনা, ঠিক আছে। তো সেইটা আপনাকে দিতে হবে, খুব সম্ভবত কেউ আপনার হয়তো পায় নাই। তো আর যদি পেয়ে থাকে তাহলে আপনার কোনো, মনে করেন আপনার ভাই বোন দুইজনের মধ্যে ভাই পেয়েছে, তাহলে কোন ব্যাচের জন্য সে পেয়েছে, আমি এসএসসি 2011-র জন্য লিখেছি, এবং স্কলারশিপের সিরিয়াল নাম্বার কত ছিল, তো স্কলারশিপ সিরিয়াল নাম্বার এটা হচ্ছে আপনি স্কলারশিপ পেলে তখন পাবেন, তো সেইটা এখানে উল্লেখ করতে হবে আপনার ভাইয়ের জন্য। আর যদি এটা নো হয়ে থাকে তাহলে আপনি নো দিবেন, তাহলে এখানে আর কিছু দেওয়ার নাই, এটা শেষ। এবং এরপর হচ্ছে আপনি নেক্সটে যাবেন, ঠিক আছে। নেক্সটে যাওয়ার পর এই যে আমাদের একদম শেষ, এরপর হচ্ছে আমরা সাবমিটের অপশনে চলে এসেছি। সাবমিট করার আগে খুবই গুরুত্বপূর্ণ গাইডলাইন আমাদের, এবং এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে দেখবেন। এবং এখানে আমি কিছু টিপস দেখিয়ে দেবো কীভাবে আপনি আপনার হচ্ছে যে ইমেজের যে পিক্সেল, এটা 500, আমি যেটা রাখবো, ঠিক আছে। তাহলে এটা এখানে বলছে উইডথের জন্য 500 থেকে 600 রাখবেন, এবং ম্যাক্সিমাম হাইট হচ্ছে 700 থেকে 800 মধ্যে রাখবেন, ঠিক আছে। তো এটা ম্যাক্সিমাম, আপনি কম রাখতে পারেন। তবে আমি হচ্ছে উইথ 500 এবং হাইট 700 দিয়ে আপনি ছবি কীভাবে বানাবেন সম্পূর্ণ অনলাইনে এটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এবং সাইজও হচ্ছে আপনি কীভাবে 150 KB এর মধ্যে রাখবেন, তো সেটাও দেখাবো। এটা খুবই ভালো একটা হচ্ছে আমি অনলাইন প্ল্যাটফর্ম পেয়েছি, তো সেখান থেকে আমি দেখাবো। তো এটার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, আপনার নিজের ফটো এটা আপলোড করতে হবে, ঠিক আছে। তো আপনি কিভাবে আপলোড করবেন আপনার ফটো, মনে করেন আমি এইখানে হচ্ছে একটা দেখিয়ে রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ফটো আছে।
তো এই ফটোটা 1.22 MB মানে 1 MB সাইজ, ঠিক আছে। এবং এটার ডাইমেনশন যদি আপনি দেখেন, এটার ডাইমেনশনের জায়গায় এই যে দেখুন নিচে ডাইমেনশন লেখা আছে 1920 by 1920। তো আমার তো ডাইমেনশন কত লাগবে, 500 by 700, ঠিক আছে। মানে উইড হচ্ছে 500 আর হাইট হচ্ছে 700, এটা লাগবে। তো এইটাকে আমি এই যে অফিসিয়াল উইথ সি, তো এইটা আমার যে ছবিটা, তো এটাকে আমি কিভাবে 500 by 700 এবং 150 KB নিয়ে যাবো সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। বেস্ট যে প্ল্যাটফর্ম সেটা আমার মনে হয়েছে, আমি বেশ কয়েকটা প্ল্যাটফর্ম ঘাটাঘাটি করেছিলাম। তো সেটার জন্য আপনি হচ্ছে সার্চ করবেন PI7 ইমেজ টুল, ঠিক আছে। এটা লিখে সার্চ দিবেন যে কোনো ব্রাউজারে গিয়ে, অথবা নিউ ট্যাব নিয়ে সেখানেও সার্চ দিতে পারেন। দেওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটাতে ক্লিক করবেন। PI7 ইমেজ টুল লেখার পর এই যে PI7 ইমেজ টুল image.pa7.org এটা আসবে, এটা লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন এখানে অনেক অপশন আমাদের আছে, ঠিক আছে। এগুলো আপনি একটু দেখে নেবেন, তাহলে বুঝবেন যে এটা কত অসাধারণ একটা টুল। তো আমাদের যেটা করতে হবে, কোথায় গেল, রিডিউস ইমেজ সাইজ ইন কেবি, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। আমি এটা লিঙ্ক দিয়ে রাখবো, রিডিউস ইমেজ সাইজ ইন কেবি, এইটাতে আপনাকে সরাসরি নিয়ে যাবে। তো এটার লিঙ্ক আমি দিয়ে রাখবো, তো লিঙ্কে আপনি ক্লিক করবেন, ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পাবেন। এরপর হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমি সাইজ দেখুন আমি কত সাইজ পর্যন্ত নিব সেটা, আমি হচ্ছে 100 KB, আমাদের হাইয়েস্ট 150, তো আমি এটাকে 120 পর্যন্ত নিব, ঠিক আছে। এই যে এখানে আপ ডাউন করে আপনি এটা করে নিতে পারবেন, অথবা এখানে লিখেও দিতে পারবেন। এবং এখন আমাকে কি করতে হবে, সিলেক্ট ইমেজ করতে হবে প্রথমে। তো এটাতে সিলেক্ট ইমেজ করার পর আপনি যেই একটা হচ্ছে ফোল্ডার রেডি করে রাখবেন, তো সেই ফোল্ডারে আপনার প্রয়োজনীয় ছবি, একটা হচ্ছে SSCর মার্কশিট অথবা সার্টিফিকেট, কি একটা ছিল, মার্কশিট, হ্যাঁ। আর দ্বিতীয়ত হচ্ছে টেস্টিমোনিয়াল মানে প্রশংসাপত্র, স্কুল থেকে যে প্রশংসাপত্র পেয়েছেন সেইটা, এই দুইটা জিনিস, এবং আপনার একটা ছবি, বাবা মার ছবি। তো এই বিষয়গুলো আমাদের লাগবে, এগুলো সবগুলো একটা ফোল্ডারে আপনি রেখে দেবেন। আমি কয়েকটা ছবি এখানে রেখে দিয়েছি। তো ওইটাতে আপনি যাবেন, যাওয়ার পর আমি প্রথমে হচ্ছে আমার ছবি নিয়ে কাজ করবো, ঠিক আছে। তো আমার ছবি এটাকে আমি সিলেক্ট করে দিলাম। আপনি নামগুলো ঠিকঠাক মতো লিখে রাখবেন, আমার নামগুলো এখানে ঠিকঠাক মতো নাই, তো আপনি নামগুলো ঠিকঠাক মতো করে রাখবেন। তারপর হচ্ছে ওপেন করবেন। ওপেন করার পর দেখুন আমার ছবিটা চলে এসেছে, ঠিক আছে। তো এখানে উইডথ আছে 1920, হাইট আছে 1920, কিন্তু আমাদের কিন্তু এটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এবং এটা হচ্ছে পিক্সেলে হতে হবে আমাদের। এই যে ছবির ডাইমেনশন কিন্তু মিলিমিটার, সেন্টিমিটার এরকম বিভিন্ন কিছু থাকে, তো আমাদের এইটা হচ্ছে পিক্সেলের জন্য ওরা গাইডলাইন দিয়েছে। তো এখানে আমি একই সাথে দুইটা কাজ করে ফেলতে পারবো। আমার ইমেজের হচ্ছে রিসাইজ করতে পারবো, পিক্সেল ঠিক করব, এবং সাইজও হচ্ছে 120 KB নিয়ে 20 KB মধ্যে নিয়ে আসবো, এবং আমি ক্রপ করতেও পারবো। তো তিনটা কাজ একসাথে হয়ে যাবে, অসাধারণ একটা টুল, যার কারণে আমি এটা শেয়ার করেছি। এরপর হচ্ছে আপনি এই যে দেখুন রিসাইজ ইন পিক্সেল, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এখানে যদি আপনি আমাদের উইডথ লাগবে হচ্ছে 500, তাই না, তাহলে 500 দিয়ে দিলাম। এখন দেখুন হাইট কিন্তু অটোমেটিক 500 হয়ে গেছে। এবং এটা যদি আমি চেঞ্জ করতে চাই, এটাকে যদি আমি 700 করে দিই, দেখুন এটাও কিন্তু 700 হয়ে গেছে। তাহলে তো আমার 500 by 700 এটা হচ্ছে না, তাই না। এটা কিভাবে হবে, এই যে এইটাকে আপনি তুলে দিতে হবে এই চেকমার্কটা, ঠিক আছে। মেনটেন আসপেক্ট রেশিও, এটাকে চেকমার্ক তুলে দিবেন। তুলে দেওয়ার পর এটাকে 500 করে দিবেন, এটাকে 700 করে দিবেন। এখন দেখুন এখন কিন্তু আমাদের এটা হচ্ছে, ঠিক আছে। 500 by 700 চলে এসেছে আমাদের, যেমনটা ওরা চেয়েছে তেমন। তারপর হচ্ছে আপনি রিসাইজ ইমেজ, এটা দিবেন। রিসাইজ ইমেজ দেওয়ার পর আপনি ক্রপ, এটার সুযোগ আছে। তো ক্রপের ক্ষেত্রে এটাকে, এই যে ছবিটাকে এখানে নিয়ে নিলাম, এটাকে একটু নিচে পর্যন্ত করে দিলাম। এই পাশে দেখুন আমার হচ্ছে এটা আরেকটু এই পাশে বড় করলে হচ্ছে মানে সুন্দর দেখায়। তো আমি এটা করলাম, এবং করার পর এবং আপনি জুম ইন জুম আউট এগুলোও করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমাদের জুম ইন করলে ঝামেলা হচ্ছে, তো আমরা এই পর্যন্তই রেখে দিলাম। এবং এরপর যখন আমি ক্রপ ইমেজ করলাম, দেখুন আমার ছবিটা কিন্তু এখন সুন্দর একটা শেপে চলে আসছে, এবং সাইজ কিন্তু 33 KB চলে আসছে, তার অনেক কম একটা সাইজ। আচ্ছা উইথ আমাদের কিছু একটা কমে গেছে, আমি আরেকবার এটা চেক করে নেব। আমি যেহেতু জুম ইন জুম আউট করছিলাম যার কারণে এটা কমে গেছে। তো এটা হচ্ছে আপনি চেক করে নেবেন, নাইলে কিন্তু দেখা গেল ঠিকঠাক মতো হবে না। তো এটাকে আমি 500 দিয়ে দিলাম। হ্যাঁ, এখন 500 700 এটা দেওয়ার পর এখন আমি রিসাইজ ইমেজ দিয়ে দিলাম। এখন কিন্তু দেখেন আমাদের ঠিকঠাক মতো আসছে, এবং সাইজ হচ্ছে আমার 36 KB, তার মানে রেজলিউশন বেশ কমে গেছে। কিন্তু আমি এটা কি করবো 120 KB নিব, ঠিক আছে। তারপর আপনি এটা করার পর আমার সব কিছু ডান। এবং এখন আমি হচ্ছে রিডিউস সাইজ এটা যখন দিব, এবং এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন, কোনো সাইন ইন করতে হবে না, কিছু করতে হবে না, সম্পূর্ণ অনলাইন ফ্রি আপনি পেয়ে যাবেন। তো এরা হচ্ছে সব কিছু রিশেপ করে নিয়েছে। করার পর
আপনার হচ্ছে ডট জেপিজি, আমাদের জেপিজি পিএসজি এরকম আরেকটা কি জানি হচ্ছে ফরম্যাট ওরা চেয়েছে, এটা তো জেপিজি ফরম্যাটেই চলে এসেছে। তো আপনি হচ্ছে রিনেমটাও করতে পারবেন এখান থেকেই। তো আমি যেমন এটার জন্য করে দিচ্ছি আমার মনে করেন রাজেশ হচ্ছে রিসাইজড, অথবা রাজেশ পিকচার, এটা লিখে রাখলাম, ঠিক আছে। তারপর এটাকে আমি হচ্ছে ডাউনলোড ইমেজ এটা দিলাম। ডাউনলোড ইমেজ দেওয়ার পর দেখুন আমি কোন জায়গায় সেভ করব এটা কিন্তু আমার চলে আসছে। তাহলে এবং এখন কিন্তু দেখুন এখানে রাজেশ পিকচার, এটার নাম তো এটা আছে, এটাই থাকলো, এখানেও আপনি চেঞ্জ করে নিতে পারবেন এটার উপর ক্লিক করে। এবং সেভ অ্যাজ টাইপ, এটাতে কিন্তু আমাদের জেপিইজি ইমেজ চলে আসছে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম ডট জেপিজি, এবং আমাদের চেয়েছেও জেপিজি, জেপিইজি তো চাই নাই। তো জেপিজি এবং জেপিইজি এই দুটার মধ্যে কোনো সমস্যা নাই, তো আপনার এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তো জেপিজি এবং জেপিজি একই, এটা নিয়ে টেনশনের কিছু নাই। তারপর এরপর হচ্ছে আপনি সেভ এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। তো সেভ করবেন, তখন দেখুন আমাদের এই যে ছবিটা এটা কিন্তু সেভ হয়ে গেছে। তাহলে আমি এটা শো ইন ফোল্ডার এটাতে যাই, এটাতে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজেশ পিকচার এটা হচ্ছে চলে আসছে। এবং এটার আমি যদি ডাইমেনশন এখন খেয়াল করি, দেখুন এটা কিন্তু 118 কেবি সাইজ দেখাচ্ছে এবং ডাইমেনশন 500/700 চলে আসছে। তো আমার ছবি নাম। তো এইভাবে আপনার প্রতিটা ছবি আপনি এখান থেকে রিসাইজ করে নিতে পারেন। আপনার বাবার ছবি, মার ছবি এবং আপনার টেস্টিমোনিয়ালের যে ছবি, এগুলোর জন্য অনেকেই হচ্ছে কি করে কম্পিউটার দোকানে যায়, গিয়ে ওইখানে স্ক্যান করে বিভিন্ন কাহিনী করে, এগুলো করার কোনো দরকার নেই। তো এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক মতো রেখে একটা সুন্দর ছবি ওটাকে আপনি এখানে আপলোড করে দিবেন, আপলোড করে এটাকে রিসাইজ করে নেবেন, আপনার ছবির কাজ ডান, ঠিক আছে। এভাবে আপনি আপলোড করে সাবমিট করে দিলেই হয়ে যাবে। তো চলুন আমরা আপনাদেরকে এখন বাকি প্রসেসটা কমপ্লিট করে দেখাই। তো এরপর হচ্ছে আপনার এখানে আপনি আপলোড দিবেন ইয়োর ফটো, আমি মনে করেন এখানে চেঞ্জ করছি, ঠিক আছে। আমি এখন মাত্র যেটা করলাম সেটাকে আমি আপলোড করব। তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম। আপনার নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে আপনি কোথায় এটা রেখেছেন তো সেখানে যাবেন, গিয়ে ওইখান থেকে সিলেক্ট করে নেবেন। তো করার পর এটাকে আপনি ওপেন করবেন, ওপেন করার পর দেখুন এখন আমরা এটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। তারপর হচ্ছে আপনার ফাদার্স ফটো, মাদার্স ফটো, এগুলো আপনি সব ঠিকঠাক মতো দিবেন। এখানে আপলোডের অপশন থাকবে, তো হচ্ছে আপনি আপলোড এরকম একটা অপশন দেখাবে, তো সেখানে দেখায় আপনি করবেন। করার পর হচ্ছে আপনার এসএসসি মার্কশিট এটা কিন্তু ঠিকঠাক মতো, এটাও আপনার হচ্ছে সাইজ টাইজ এগুলো সব ঠিকঠাক মতো করে নেবেন। টেস্টিমোনিয়াল এটাও করে নেবেন। করে নেওয়ার পর আপনি যদি কোনোভাবে ভুল করে থাকেন এগুলো কিন্তু একবার দেখে নেবেন, ঠিক আছে, দেখে যে যেটা আপলোড করো সেটাই করেছেন কিনা। এবং এরপর হচ্ছে আপনার এখানে ডান দিকের ছবিতে যা দেখা যাচ্ছে এখানে এটা একটা হচ্ছে এটা দিয়ে রেখেছে, এটাকে আমি ভুলে গেলাম, ক্যাপচা বলে, হ্যাঁ। তো ক্যাপচা দিয়ে রেখেছে, এটা হুবহু দিতে হবে। আপনি যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে এই যে এখানে ক্লিক করলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ করে নিয়ে যেটা আপনার হুবহু সেটা দিবেন, দেওয়ার পর আপনি সাবমিট করে দেবেন, এই যে সাবমিট অপশন। এর আগে সবগুলো একবার এখান থেকে চেক করে নেবেন, এই যে প্রতিটা জায়গায় এখানে এটা ভালো করে রেখেছে, এগুলো করলেই একটা থেকে আরেকটাতে হচ্ছে স্লাইড হয়ে যাচ্ছে। তো করার পর এটা দেওয়ার পর আপনি হচ্ছে সাবমিট করে দেবেন, শেষ। এটাই ছিল আপনার অ্যাপ্লিকেশন ডান। এরপর হচ্ছে আপনার হয়তো বা কিছু নোটিফিকেশন চলে আসবে, ইমেইলে কোনো একটা কিছু চলে আসবে। তো আপনার অ্যাপ্লিকেশন নাম্বার জানি না এগুলো আসবে কিনা, কারণ আমি এটা করছি না, তাদেরকে একটা বাড়তি অ্যাপ্লিকেশন সাবমিট করে, এবং আমি ইনফরমেশনগুলোও কিছু এই একই রকম ছবি দিয়ে রেখেছি। তো এটা ছিল সম্পূর্ণ প্রসেস। এবং আমি চাই হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে আপনার পরিচিত হতে পারে, এটা সম্পর্কে জানে না, তাদেরই শেয়ার করে দিবেন। কারণ অনেকেই আমি নিজেই হচ্ছে যে পর্যায় থেকে উঠে এসেছি পড়াশোনার, আজকে আইআইটি দিল্লিতে পড়াশোনা করছি, তো জানি হচ্ছে পড়াশোনার এই আর্থিক চাপ, টেনশন এগুলো কত কঠিন বিষয়। তো এগুলো যাতে অন্যরা পেয়ে যায় তাদেরকে শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার মিস হবে না। ঠিক আছে, ভালো থাকবেন, অল দ্য বেস্ট। এবং আমি উইশ করি যে আপনি স্কলারশিপের জন্য সিলেক্টেড হয়ে যান, তাহলে আপনার জন্য পড়াশোনা অনেক সহজ হয়ে যাবে।